জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। ক্ষমতায় গেলে ভাসান টেকের বস্তিবাসীদের পুনর্বাসন সহ দেশব্যাপী কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে নিজ আসন ঢাকার 17 আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। শোনেন সমাবেশে অংশগ্রহণকারী ভোটারদের প্রত্যাশা। শুক্রবার সন্ধ্যা 6:30টায় স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠেন তারেক রহমান। এ সময় অভিনব কায়দায় কয়েকজন ভোটারকে ডেকে নেন তিনি। তাদের মুখেই শোনেন দীর্ঘদিনের দুঃসহ যন্ত্রণা ও প্রত্যাশার কথা। এরপর তিনি বস্তিবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। এ সময় জনগণের ভোটে নির্বাচিতরাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে উল্লেখ করে ধানের শীষে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। এদিকে নির্বাচনী প্রচারণায় শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রোববার সকাল 10টায় পলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে যোগ দেবেন তিনি। বিএনপির শীর্ষ নেতার আগমন ঘিরে নগর জুড়ে দেখা দিয়েছে রাজনৈতিক উত্তাপ। এই সমাবেশকে ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে চলছে নতুন উৎসাহ উদ্দীপনা। প্রতিশ্রুতি, প্রত্যাশা ও রাজনৈতিক হিসাব নিকাশে মুখর পুরো চট্টগ্রাম। সমাবেশ মাঠ ও নগর জুড়ে চলছে প্রচারণা ও টাঙানো হয়েছে পোস্টার, ব্যানার। স্বাগত র্যালি সহ চলছে নানা প্রস্তুতিমূলক কর্মসূচি। মাঠে চলছে সুবিচার মঞ্চের প্রস্তুতি। প্রাধান্য পাচ্ছে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শৃঙ্খলা ও সমাগম বিঘ্নিত করার বিষয়টি। বিএনপি নেতাদের দাবি, সমাবেশে 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চান তারা মনে করেন তারেক রহমানের এই সফর সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রচারণায় যেমন গতি আনবে, তেমনি তৃণমূলের রাজনীতিতে যোগ করবে নতুন গতি ও ঐক্যের বার্তা। বুকভরা আশা নিয়ে আমরা আশা করে আছি তারেক রহমানকে এক নজর দেখার জন্য। ওনার নিরাপত্তার বিষয়ে আমাদের দলীয়ভাবে আমাদের প্রস্তুতি আছে। দলের বাইরেও আমরা প্রশাসনকে এই বিষয়ে অবহিত করেছি, ওনাদের সাহায্য সহযোগিতা চেয়েছি। বিভিন্ন সংস্থা যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে সর্বোচ্চ জনপ্রিয় হিসেবে নীতি হিসেবে কি এখন উদ্ভাসিত হয়েছে। আমরা আশা করি ওনাকে আমরা দেখব, ওনার সাথে আমরা কথা বলবো, ওনার কথা শুনবো। বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে যে চট্টগ্রামের মধ্যে রাউজান, রাঙ্গুনিয়াতে অনেক হিন্দুরা কিন্তু ভীত। তো এই যে এই ভীতিকর পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য যে তারেক রহমানের আগমন, এটা একটি নতুন বার্তা দেয়। আমরাও ব্যাপক হারে মানুষের কাছে আমাদের আহ্বানটা পৌঁছিয়ে দেব, উনি যে আসছে সেই সংবাদটা জানিয়ে দেব। এবং আমি মনে করি এখানে গাড়ি ঘোড়া দিয়ে মানুষ এনে কোনো আমরা শেষ করতে পারবো না। রংপুরে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বেকার ভাতা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মর্যাদাপূর্ণ কাজকর্ম তুলে দেয়া হবে। আরও বলেন, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়া হবে। এ সময় নারীর মর্যাদা তুলে ধরে দেশের প্রত্যেকটা খাতে নারীরা কাজ করবে বলে নিশ্চয়তাও দেন জামায়াতের আমির। বক্তব্যে আসন্ন নির্বাচনে রংপুর জেলার 6টি আসনে দল ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ও ভোট চান ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশ 2বার স্বাধীনতার মুখ দেখেছে, কিন্তু স্বাধীনতার সুফল পায়নি জনগণ। দুর্নীতি ও দুঃশাসনে বাংলাদেশ সর্বহারা জাতিতে পরিণত হয়েছে মন্তব্য করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও উঠে আসে 10 দলীয় জোটের এই শীর্ষ নেতার মন্তব্যে। এছাড়া সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ জোট শরিক দলের স্থানীয় নেতারা। নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না।
ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় গোটা অঞ্চলকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, জনগণের ভালোবাসার কার্ড চান তার দল। উত্তরাঞ্চলে দুদিনের নির্বাচনী সফরের শুরুর দিনে পঞ্চগড়ে জামায়াত আমির বলেন, পুরো অঞ্চলের চেহারা বদলে দেওয়ার জন্য 5 বছরই যথেষ্ট। ক্ষমতায় গেলে পঞ্চগড় সহ দেশের সব জেলায় মেডিকেল কলেজ করা হবে। আরও বলেন, অনেকে দুর্দিনে দেশবাসীকে ফেলে পালিয়ে গিয়েছিল, কিন্তু জামায়াত কখনো দেশবাসীকে ফেলে যায়নি। এ সময় পঞ্চগড় 1 আসনে শাপলা কলির প্রার্থী এনসিপি নেতা সার্জিস আলম বলেন, পঞ্চগড় 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলমকে প্রতীক তুলে দেন জোট প্রধান। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পয়সা ফেলা গ্রামে নির্বাচনী পথসভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আরও বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, দেশের জন্য কাজ করে যেতে চায়। বাংলাদেশকে চায় নাই, তাদেরকে কি ভোট দেবেন? না। আমাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে, আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহানি করেছে। সেই দলের কাছে কি দেশ নিরাপদ থাকতে পারে? এর আগে বিকেলে ঠাকুরগাঁওয়ের দেবীপুরে ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মানুষকে বিভ্রান্ত করতে চায় না, বরং দেশের উন্নয়ন করতে চায়। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, মার্কা দেখে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে না। প্রচারণার সময় জনসাধারণের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির মহাসচিব। আমরা আপনার মানুষকে বিভ্রান্ত করতে চাই না, আমরা উন্নয়ন করতে চাই, আমরা কাজ দিতে চাই। আপনার হস্তে আমাদেরকে ধানের শীষে ভোট দেন, তাহলে আমরা এই কাজগুলো করতে সক্ষম হব। মার্কাকে ভোট যদি বেচতে দেওয়া যাইতো, তাহলে তো সবাই বেচতে দেবে। বিদেশ থেকে এসে বিএনপির একজন শীর্ষ নেতা লন্ডনের ফতোয়া দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। এ সময় ভোট আসলে অনেক নেতা ধর্মের লেবাস ধারণ করে ভোট চান বলেও মন্তব্য করেন তিনি। উনি একটা বড় অপরাধ করেছেন, এই জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের। এটা তার কোনো অধিকার নেই। এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের চকরিয়ায়, সুরাজপুর, মানিকপুরে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থানে সবার একই পরিণতি হবে এমন হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। এই দল শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। জানান তিনি, 12 ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
আরেকটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আবারও যদি কোনো রকমের কোনোদিন অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে তাহলে আমাদের পরিণতি একই রকম হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এনসিপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আচরণ বিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। এছাড়া সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশাধিকার দেওয়ার দাবিও জানান তিনি। এ সময় গণভোটের প্রচারণায় ২৭০ আসনে প্রতিনিধির নাম ঘোষণা করে এনসিপি। ২৫শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে দলটি ৩০ জেলায় সফর করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, যেখানে নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেয়া আছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু আমরা তাদেরকে রাত 12টা এমনকি ভোর 4টা এমন সময়ও দেখছি তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন, জনসভা করছেন। আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয় ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোট কেন্দ্র দখল বা ভয় দেখিয়ে ভোটারদের সরানোর চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত রাজধানীর ভাটারা এলাকায় শাপলাকলির পক্ষে গণসংযোগ করেন নাহিদ ইসলাম। পরে ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা 11 আসনে কোনো চাঁদাবাজ বা ভূমিদস্যুর জায়গা হবে না। সরকার গঠন করলে সব সমস্যা থেকে এলাকাকে মুক্ত করা হবে বলেও আশ্বাস দেন নাহিদ ইসলাম। পরে ভাটারা বাঁশতলা এলাকায় গণমিছিলে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক। আমি ঢাকা 11 আসনে 10 দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমরা আতিক ভাই এবং নাহিদ ইসলাম একত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। 10 দলের পক্ষ থেকে এই 11 আসনকে জিতিয়ে এনে সংসদে ঢাকা 11 আসনের মানুষকে জনপ্রতিনিধিত্ব করবে। জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল, সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। চাঁদাবাজির অবসান চাইলে এনসিপিকে ভোট দেবার আহ্বান জানিয়েছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ভোটের জনসংযোগে নামেন কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দেবিদ্বার নিউ মার্কেট পৌর এলাকা, ভিংলাবাড়ি, মোহনপুর এলাকার ভোটারদের কাছে ছুটে যান তিনি। এ সময় দেবিদ্বারের মানুষের পাশে থেকে সেবা করার সুযোগের জন্য ভোট চান শাপলাকলিতে। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। হয়তো অন্য পার্টি করে অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দিবে, কিন্তু গোপনে সে আমাকেই ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ জানে আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। ক্ষমতায় যাওয়ার জন্য যারা দেশে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলছে তারা ক্ষমতায় গেলে দেশের মানুষের সাথে প্রতারণা করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার বিকেলে
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের কাঁচপুরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন কারো সাথে জোটবদ্ধ না হয়ে নিজেদের শক্তিতে একাই নির্বাচন করছে। দেশের পরিবর্তনের লক্ষ্যে আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনে দলটির মনোনীত প্রার্থী গোলাম মসিহ, নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ সহ জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা। যে প্রচলিত নিয়মে আইনে দেশ পরিচালনা করবে, তখন আমাদের সন্দেহ চলে আসলো যে আসলে বাস্তবতা আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা পথ চলছিলাম, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে রঙিন স্বপ্ন যারা ক্ষমতার দেখেছে, এদের মাধ্যমে জাতি প্রতারিত হবে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কাস্তল ইউনিয়নের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফজলুর রহমানের নির্বাচনী জনসভা চলাকালে কাস্তল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। এ সময় আসন গ্রহণকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে যুবদল নেতা মাহবুব সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে অসুস্থতার কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত থাকেননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতে দেশের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি পাঠাবেন বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে যারা জয়ী হবে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। বৈঠকে আসন্ন নির্বাচন, শ্রম আইন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়। দেশের মানুষ মুখিয়ে আছে ইলেকশনের জন্য। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আরও জানান তিনি। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনার শাসনামলে মানুষ সুষ্ঠু নির্বাচন দেখেনি। ভোট দিতে এসে অনেকেই দেখেছে তার ব্যালট আগেই চুরি হয়ে গেছে। হা ভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে সরকারিভাবে হা ভোটের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেন এই সরকার হা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে সে বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। এর আগে তিনি ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া বুচাই পাগলার মাজার পরিদর্শন করেন। মানুষ বলবো যে একদম মুখিয়ে আছে এই ইলেকশনটার জন্য। আপনি দেখেন এই যে ভোটের যে ক্যাম্পেইন হওয়ার পরে কি বিশাল বিশাল র্যালি হচ্ছে, সবাই পার্টিসিপেট করছে। বর্তমান ব্যবস্থায় দেশের সব কিছু লুটপাট হচ্ছে, আর এসব নীতির বিরুদ্ধেই ৫ আগস্ট জনগণ আন্দোলন করেছিল, এমন মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ, বিশুদ্ধ পানির সংকট ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ফরহাদ মজহার বলেন, দায়িত্ব গ্রহণের পর এখনও ডক্টর ইউনূস জনগণের জন্য পানির ব্যবস্থা করতে পারেননি। পানির সংকটের বিষয়ে দলগুলো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ সংকট নিয়ে অভিযোগের তীর ছোড়েন অন্তর্বর্তী সরকারের দিকে।
আপনার যে আইন বিদ্যমান যে বিধান, সেই বিদ্যমান বিধানের মধ্যে থেকে তারা লুটপাট করতেছে। তার মানে দুর্নীতি শব্দটা ভুল। আপনারা যে শব্দ ব্যবহার করেন সাংবাদিকরা দুর্নীতি, বাংলাদেশে কোনো দুর্নীতি নাই। এটাই নীতি যে জনগণকে লুণ্ঠন করা, লুটপাট করা, তার জীবন ধারণকে অসম্ভব করে তোলা। তারা এটা কিন্তু দুর্নীতি বলে না। ফলে এই নীতিটা বিরুদ্ধেই জনগণ 5ই আগস্টে গণ অভ্যুত্থান করেছে। একটি দল নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, এমন অভিযোগ করেছেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বিএনপি ধর্ম নিয়ে বাড়াবাড়ি যেমন চায় না, তেমনি অন্য কেউ করুক সেটাও সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন মির্জা আব্বাস। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আমার ইসলাম ধর্ম নিষেধ আছে। আমরা বাড়াবাড়ি করতে চাই না, করতে দিতেও চাই না। যারা আজকে এক সময় আপনাদেরকে হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক ভাবত, তাদের আমার স্ত্রীতে আজকে একদল আমার ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি বলবো পুরো জাতিকে এই ধরনের লোকের হাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশে 23, 24 ও 25 জানুয়ারি সরকারি ছুটি থাকায় অনেক প্রবাসী ভোটার পোস্টাল ব্যালট জমা দিতে পারবে না। এ অবস্থায় ইসি কমপক্ষে 1 সপ্তাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 10 দলীয় নির্বাচনী জোটের লিয়াজু কমিটির বৈঠক হয়। অনেক প্রার্থী বিধি না মেনে পোস্টারিং সহ নানাভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের। এই পরিস্থিতিতে অনেকের ব্যালট পেপার পৌঁছেনি, পোস্টাল ব্যালটটা পৌঁছেনি, আর যাদের হাতে পৌঁছেছে তাদের দেওয়ার জন্য অত্যন্ত কম সময় তারা পাচ্ছেন। 23, 24, 25 এই 3 দিন বন্ধ হওয়ার কারণে মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্য সব জায়গাতে সমস্যা হবে। এই জন্য কমপক্ষে আরো 1 সপ্তাহ যাতে তারা সময় বৃদ্ধি করেন তাদের ভোটাধিকার দেওয়ার জন্য, এই বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি তারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনে জয়ী হলে 6 মাস পর গণশুনানি আয়োজন করে ঢাকা 12 আসনের ভোটারদের অভিযোগ পরামর্শ শুনে কাজ করার অঙ্গীকার করেছেন এই আসনের প্রার্থী সাইফুল হক। এই আসনে লড়াইয়ে আরও আছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাইফুল আলম নীরব, আছেন জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম। তবে তাদেরকে নির্বাচনে হারিয়ে জয়ের আশা করছেন বিএনপির সমর্থিত পাওয়া ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমি আশা করি মানুষ এবার কোদাল মার্কাকে বিজয়ী করে ঢাকা 12 আসনে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবেন, এবং যেই প্রতিনিধি আমি বলেছি প্রতি 6 মাস পর আমি আমার ভোটারদের কাছে আমি জবাবদিহি করব। আমি একটা গণশুনানির আয়োজন করব যেখানে প্রতিটা ওয়ার্ডে নাগরিকরা, ভোটাররা তাদের সমস্যার কথা বলবেন, তাদের প্রতিনিধি পার্লামেন্টে তাদেরকে প্রতিনিধিত্ব করতে পারছেন কিনা এই বিচার 6 মাস পর অবশ্যই ভোটারদের কাছে হাজির হবার মধ্য দিয়ে এটাকে আমি নিশ্চিত করতে চাই। নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে ঢাকা 16 আসনের ভোটের মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যান বিএনপি প্রার্থী আমিনুল হক ও জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। এ সময় একে অপরের দিকে বিভিন্ন অভিযোগ করেন তারা। শুক্রবার বিকেলে আসনটির পল্লবী এলাকায় প্রচারণা চালান আমিনুল হক। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অসৎ উদ্দেশ্যে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে ঢাকা 16 আসনের জামায়াত প্রার্থী। জানান, জান্নাতের টিকিট দিয়ে যে প্রতারণা করছে ভোটের মাধ্যমে তার জবাব দিবে ভোটাররা। এদিকে সন্ধ্যায় আসনটির বেনারসি পল্লী এলাকায় প্রচারণার শেষে নির্বাচনী ব্যয়ের সীমা লঙ্ঘন করছে বিএনপি প্রার্থী, এমন অভিযোগ করেন জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন।
প্রচারণায় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। অন্যদিকে উল্লেখযোগ্য হারে এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচারণা দেখা না গেলেও ভোটের মাঠে সরব আছেন স্বতন্ত্র প্রার্থী। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি মানুষের কাছে তাদের এনআইডি নাম্বার এবং তাদের বিকাশের নাম্বার নিচ্ছে, যে এই ধরনের কার্যক্রমের সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে ভোটের মাধ্যমে আপনারা প্রত্যাখ্যান করবেন। জান্নাতের টিকিট বিক্রি এগুলো তো সব বানোয়াট কথাবার্তা। এগুলো আমাদের ভারতের জামায়াত ইসলামের কোনো নেতৃস্থানীয় কোনো সচেতন কর্মী কখনো বলে নাই। আমার মনে হয় যে ব্যয়ের সীমা লঙ্ঘন করে ফেলেছে আমার প্রতিপক্ষ ইতিমধ্যে। তো এটাই তো হচ্ছে সবচেয়ে বড় আচরণবিধি লঙ্ঘন। দিনাজপুরের খানসামা এলাকায় গণসংযোগ করেছেন দিনাজপুর ৪ আসনে বিএনপির প্রার্থী আলহাজ আখতারুজ্জামান মিয়া। সন্ধ্যায় এক পথসভায় প্রধান অতিথি হিসেবে আখতারুজ্জামান মিয়া বলেন, ১০ দলীয় ঐক্য আসন নির্বাচন নিয়ে যতই অভিযোগ করুক কোনো লাভ হবে না। তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার গঠন হবে বলে আশা করেন তিনি। এছাড়া নির্বাচিত হলে চিরির বন্দর খানসামা উপজেলায় তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা এবং এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন করে দিনাজপুর ৪ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আখতারুজ্জামান মিয়া। রাজধানীর নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শারমিন একাডেমিক স্কুলের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন তিনি। পুলিশ জানায়, ভোরে মিরপুর এলাকায় একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। পল্টন থানার পুলিশের একটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। গেল ১৮ জানুয়ারি নয়াপল্টনে শারমিন একাডেমিতে এক শিশুকে নির্যাতন করা হয়। ভিডিওতে দেখা যায় শিশুটিকে নির্যাতন করছেন দুজন। এ ঘটনায় পল্টন থানায় মামলা করেন শিশুটির মা। দুজনকে আসামি করে শিশু আইনের ৭০ ধারায় মামলাটি করা হয়েছে। পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। দিনভর ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ঘরে ঘরে চলে বিদ্যা দেবীর পূজা। শুল্ক পঞ্চমী তিথিতে সকালের কোমল রোদে আলপনা, ফুল আর ধূপের গন্ধে ভরে ওঠে পূজা মণ্ডপ। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনি ও বাণী অর্চনা সহ চলে দেবী বন্দনা। সেই সঙ্গে প্রার্থনা ছিল প্রাণ ভরে। প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজায় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এবছর জগন্নাথ হলের ৭৫টি মণ্ডপের মধ্যে ৭৩টির আয়োজন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। জ্ঞানের কাছাকাছি যেতে চাই, শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকতে চাই। আমরা আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি। আমি চেয়েছি আমি যাতে পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করি। আমি চাইছি যে আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমার মেয়ের হাতেখড়ির একটা প্রিপারেশন ছিল, তো হাতেখড়িটা সম্পন্ন করেছি। কক্সবাজারে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের সাগরপাড়ে একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিইও মালিক মোহাম্মদ সাইদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, বিগত বছর সবার জন্যই চ্যালেঞ্জিং ছিল। সবাই প্রচেষ্টায় সাফল্যের সাথে বছরটি শেষ হয়েছে। এ সময় তিনি বছরের সেরা বিক্রয় কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল 11টায় মেহেরপুর কুষ্টিয়া সড়কে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এর আগে নাম ফলক উন্মোচন, বেলুন উড্ডয়ন ও গাছের চারা রোপণ করে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী আসছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম নিয়ে বিশাল একটি নৌবহর ইরানের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা চালানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের চলমান পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তার অভিযোগ, 837 জন বিক্ষোভকারীকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করেছিল ইরান, যাদের বেশিরভাগই তরুণ। তার উদ্যোগে মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্ত থেকে ইরান সরকার সরে এসেছে বলে দাবি করেন ট্রাম্প। কোনো বিক্ষোভকারীকে ফাঁসি দিলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার সঙ্গে 2 দিনের বৈঠকে বসেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুদ্ধ অবসানে পুতিন ও জেলেনস্কি একটি চুক্তিতে আসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় 4 ঘন্টা বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর আমিরাতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেন প্রেসিডেন্ট। তবে সেখানে ভূখণ্ড ছাড়ের বিষয় নিয়েই কথা বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, যা এখনও অমীমাংসিত বিষয়। দুই পক্ষের চলমান আলোচনার মধ্যেই বাল্টিক সাগরের উপর টহল দিচ্ছে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। গেল বছর সংস্থাটির বিরুদ্ধে কোভিড মহামারীর সময় চীনের পক্ষে কাজ করার অভিযোগ তুলে এটি থেকে বের হওয়ার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানায়, সংস্থাটি থেকে বের হয়ে যাওয়ার সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অভিযোগ, করোনার সময় ভুল ব্যবস্থাপনা ও সংস্থাটির কার্যক্রমের সদস্য দেশগুলোর রাজনৈতিক প্রভাবের কারণে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি প্রত্যাখ্যান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব জানান, প্রত্যাহার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশ সবার জন্যই বড় ক্ষতি। ডব্লিউএইচওর শীর্ষ দাতা দেশগুলোর তালিকায় অন্যতম যুক্তরাষ্ট্র। তবে 2024-25 সময়কালের জন্য ওয়াশিংটনের জন্য নির্ধারিত $27 কোটি বেশি অনুদান বকেয়া আছে। যুক্তরাষ্ট্র এটি পরিশোধে বাধ্য বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইনজীবীরা দাবি করলেও এটি প্রদানে সম্মত নয় ট্রাম্প প্রশাসন। আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, আর চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প নিজেই এসব তথ্য জানিয়েছেন। এ সময় ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। শি জিনপিংয়ের সঙ্গে তার সবসময়ই দুর্দান্ত সম্পর্ক ছিল বলে দাবি করেন ট্রাম্প। যদিও সফরের বিষয়ে চীন এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। করোনা মহামারীর পর সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে। ট্রাম্প জানান, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশ্বব্যাপী সংঘাত নিরসনে গাজা বোর্ড অব পিসে যোগ দিতে কানাডাকে আমন্ত্রণ জানানো প্রত্যাহার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, বোর্ড অব পিসে অংশ নিতে কানাডাকে যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পর্ষদে অংশ নেওয়া নেতাদের প্রশংসা করে তিনি বলেন, এখন পর্যন্ত গঠিত সবচেয়ে সম্মানিত বোর্ড এটি। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভাষণ দেন। ভাষণে মার্ক কার্নি শক্তিশালী দেশগুলোর অর্থনীতিকে অস্ত্র হিসেবে এবং শুল্ককে ব্যবহার করে প্রভাব খাটানোর বিষয়ে প্রকাশ্যে নিন্দা জানান।
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের এবারের মৌসুমে অংশ না নেয়া ৮ ক্লাবের খেলোয়াড়দের নিয়ে সিসিডিএম টি20 চ্যালেঞ্জ কাপ নামে নতুন এক টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। আগামী ২৭ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। সিঙ্গেল লিগ পদ্ধতিতে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনাল খেলবে। দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী নামে দলের নামকরণ করেছে বিসিবি। প্রতি দলের স্কোয়াডে ১৫ জন ক্রিকেটার ও ১ জন করে স্ট্যান্ড বাই থাকবেন। পিকেএসপির ২টি মাঠ, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ এবং পূর্বাঞ্চলের ২টি মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ+, এ, বি ও সি এই 4টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। গ্রেড অনুযায়ী প্রত্যেককে পারিশ্রমিক ও ম্যাচ ফি প্রদান করবে বিসিবি। ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সাউথ আফ্রিকা। পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দুই বোর্ডের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ৩ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক। শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে MOUতে স্বাক্ষর করেন বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও ফোলেভোসি মোসেকি। এই চুক্তির আওতায় উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা প্রিটোরিয়ায় CSA এর সেন্টার অফ এক্সিলেন্সে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি কোচিং, উন্নয়ন, আম্পায়ার ও পিচ কিউরেটর প্রশিক্ষণ এবং নারী পুরুষ দলের দ্বিপাক্ষিক সফর বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।